একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 লেকচার 11 দেখো 34 নাম্বার ম্যাথ এসু আহমেদ থেকে। এত এর একটি মূল এত সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে, আবারও বলি, এত এর একটি মূল এত সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে প্রমাণ করো যে এই মানটি প্রমাণ করতে হবে। তাহলে তারা কিন্তু বলে দিয়েছে একটি মূল অপরটির দ্বিগুণ হবে, একটি মূল অপরটির দ্বিগুণ হবে। একটি মূল যদি অপরটির দ্বিগুণ হতে হয় তাহলে আমাদের কি হওয়া উচিত? আসলে দেখো, আমি দুইটি সমীকরণ লিখে রেখেছি, দেওয়া আছে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে যে কোন মূলটি কোন মূলের দ্বিগুণ, অর্থাৎ 2 নম্বরটার দ্বিগুণ কি প্রথমটা, নাকি প্রথমটার দ্বিগুণ পরেরটা? তোমরা একটু চিন্তা করো যে এত এর একটি মূল মানে প্রথম সমীকরণের একটি মূল দ্বিতীয় সমীকরণের একটি মূলের দ্বিগুণ। তোমরা কি বুঝতে পারলাম? যে আসলে প্রথম সমীকরণের একটি মূল দ্বিতীয় সমীকরণের মূলের দ্বিগুণ, তার মানে দ্বিতীয় সমীকরণের মূলের দ্বিগুণ হবে প্রথমটা। আবারও বলি, দ্বিতীয়টির দ্বিগুণ হবে, এই যে দ্বিতীয় সমীকরণের মূলের দ্বিগুণ হবে কে? প্রথমটা। তার মানে আমরা যদি ধরি 2 নংয়ের একটি মূল আলফা, আমরা 2 নং সমীকরণের মূলটি আগে ধরে নিলাম, 2 নংয়ের একটি মূল আলফা। তাহলে কিন্তু বলা যায় যে প্রশ্নানুসারে 1 নংয়ের একটি মূল হবে 2 আলফা। তার কারণ 2 নংয়ের একটি মূলের দ্বিগুণ হবে প্রথমটার মূল। তাহলে আমরা প্রশ্ন অনুসারে এটা বুঝতে পারলাম, এই কারণে আমরা 2 নংয়ের একটি মূল আগে আলফা ধরে নিলাম। অতএব প্রশ্ন অনুসারে বলা যায় যে 1 নংয়ের মূল এই মূলটির দ্বিগুণ হবে, অর্থাৎ 2 আলফা হবে। এই সিস্টেম আমরা প্রশ্ন অনুসারে ধরে নিলাম যে 1 নংয়ের একটি মূল 2 আলফা আর 2 নংয়ের একটি মূল হচ্ছে আলফা। আমরা কিন্তু জানি যে মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয়, তার মানে এখন এই যে 2 আলফা দ্বারা সিদ্ধ হওয়া উচিত 1 নাম্বার এবং আলফা দ্বারা সিদ্ধ হওয়া উচিত 2 নাম্বার। তাহলে আমরা এখন দেখো 2 আলফা দ্বারা 1 নং এবং আলফা দ্বারা 2 নংকে সিদ্ধ করে, আমরা সিদ্ধ করতে সবাই পারি। দেখো আমি লিখে রেখেছি 1 থেকে। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ সিদ্ধ হওয়ার কথা কি দ্বারা? 1 নং সিদ্ধ হওয়ার কথা 2 আলফা দ্বারা। অতএব 1 নংয়ের এই এক্সের জায়গায় বসবে 2 আলফা, এই এক্সের জায়গায় বসবে 2 আলফা। তাহলে এক্সের জায়গায় 2 আলফা, এক্সের জায়গায় বসবে 2 আলফা। তাহলে কেমন হবে এটা? এটা হবে যে আমরা বসিয়েছি অলরেডি। দেখো এই যে a ইন্টু 1 নংয়ে এক্সের পরিবর্তে বসালাম 2 আলফা, হোল স্কোয়ার তো ছিলই, b ইন্টু এক্সের জায়গায় বসালাম 2 আলফা। তাহলে আমরা 1 নং সমীকরণে এক্সের পরিবর্তে 2 আলফা, এক্সের পরিবর্তে 2 আলফা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা স্কোয়ার করলে দেখতে পাচ্ছি 2 আলফা স্কোয়ার করলে নিশ্চয়ই 4 আলফা স্কোয়ার হবে। এটাকে স্কোয়ার করলে হবে 4 আলফা স্কোয়ার, সাথে কিন্তু a আছে, তাহলে 4a আলফা স্কোয়ার। এটা হবে 2b আলফা, এটা প্লাস c ইকুয়াল 0। আমরা জানি যে 2 নাম্বার সিদ্ধ হওয়ার কথা, 2 নাম্বার সিদ্ধ হওয়ার কথা কি দ্বারা? আলফা দ্বারা। তার মানে 2 নম্বর সমীকরণের এক্সের পরিবর্তে আলফা বসবে, এক্সের পরিবর্তে আলফা বসবে। 2 নম্বর সমীকরণে এক্সের জায়গায় আলফা বসুক, তাহলে কি হবে? এটা c আলফা স্কোয়ার, b আলফা প্লাস a। বুঝতে পারলাম 2 নম্বর সমীকরণে এক্সের জায়গায় আলফা বসিয়ে সিদ্ধ করা হলো। তার আমরা সিদ্ধ করার পর এখন 2টি সমীকরণ পেলাম, একটি 3, একটি 4। আমরা আগের ম্যাথ থেকে দেখেছিলাম, আগের ক্লাসের 31 নম্বর ম্যাথ থেকে আমরা দেখেছিলাম যে আমরা সাধারণত এই জাতীয় কেজে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে থাকি। তাহলে বজ্রগুণন পদ্ধতিতে আমরা আগের ক্লাসটিতে খুব ভালো করে দেখানোর চেষ্টা করেছি। সো এখন আমি আরেকবার বলার চেষ্টা করি, সবাই খেয়াল করো। দেখতে পাচ্ছি 2 সমীকরণের মধ্যে এখানে কমন চলক আলফা স্কোয়ার, 2 সমীকরণের মধ্যে এখানে কমন চলক আলফা। তাহলে আমাদের নিয়ম নিশ্চয়ই মনে আছে যে প্রথমটি হবে আলফা স্কোয়ার বাই সামথিং, পরেরটি হবে আলফা বাই সামথিং।
আশা করি সবার নিয়মটি মনে আছে, আগের ক্লাস থেকে আমরা দেখেছি যে কমন চলক আলফা স্কোয়ার, কমন চলক আলফা, লাস্টে যাই থাক না কেন লাস্টে কিন্তু তুমি সরাসরি 1 বসাবা, লাস্টে অন্য কিছুই হবে না, লাস্টে সরাসরি 1 হবে, লাস্টে যাই থাক না কেন। আশা করি সবাই অবশ্যই আগের ক্লাসটি আগে দেখে নেবে, অর্থাৎ লেকচার 10 তোমরা আগে দেখে নেবে, তাহলে তোমরা লেকচার 11টা ভালো বুঝবে, কেননা ওখানে আরও বেশি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ওকে, নিয়ম ছিল যখন তুমি আলফা স্কোয়ার নিবা তখন আলফা স্কোয়ার বরাবর এই কলামটা বাদ দিতে হবে, আলফা স্কোয়ারের এই কলামটা বাদ দিতে হবে, আলফা স্কোয়ারের কলামটা বাদ দিয়ে দিলাম। এই কলামটা বাদ দিয়ে দিলে এটার ঠিক পরেরটার উপর থেকে গুণ শুরু হবে, এটার ঠিক পরেরটার উপর থেকে গুণ শুরু মানে এই যে 2b ইন্টু এ মাইনাস বি ইন্টু সি। আমরা জানি যে আর গুণন মাঝে মাইনাস, তাহলে 2b ইন্টু এ, দেখতেই পাচ্ছি 2ab মাইনাস বি ইন্টু সি, বিসি। আমরা জানি মাঝে কিন্তু এটা ফর্মুলার মাইনাস বা সিস্টেমের মাইনাস। যখন তুমি আলফা নিবা নিশ্চয়ই আলফা বাদ যাবে, আলফা বাদ যে শুরু হবে ঠিক পরেরটার উপর থেকে, এটার ঠিক পরেরটার উপরে আছে সি, তাহলে এটা ঠিক পরেরটার উপর থেকে গুণ হবে, সি ইন্টু কোনাকুনি গুণ হলে সি ইন্টু এই যে সি স্কোয়ার মাইনাস 4a ইন্টু এ 4a স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এটার ঠিক পরেরটার উপর থেকে কোনাকুনি গুণ শুরু করলে সি ইন্টু সি স্কোয়ার মাইনাস 4a ইন্টু এ 4a স্কোয়ার, তাহলে আমাদের এটা হওয়া উচিত সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। আমাদের নিশ্চয়ই মনে আছে যে আলফা স্কোয়ার কখনোই গুণ হয় না, তার সহগ গুণ হয়, আলফা কখনোই গুণ হয় না, তার সহগ গুণ হয়, কিন্তু কনস্ট্যান্ট টার্ম পুরোটাই গুণ হয়। যখন আমরা 1 নিব তখন কি হওয়া উচিত, 1 নিলে নিশ্চয়ই লাস্টেরটা বাদ যাবে, লাস্টেরটা বাদ গেল। এবার যেহেতু পরে আর কিছু নাই, শুরু হবে একদম প্রথম থেকে, প্রথমটার উপর থেকে কোনাকুনি গুণ, এই যে 4a ইন্টু বি মাইনাস সি ইন্টু 2b, তাহলে 4ab মাইনাস 2bc। দেখতে পাচ্ছি আর গুণন করলে এটা হবে 4ab মাইনাস 2bc। তাহলে আমরা বজ্র গুণন আমরা আগের দিন আরও ভালো করে বিস্তারিত বলেছি। এখন আমরা চলে যাই ক্যালকুলেশানে, বা আলফা স্কোয়ার বাই, এখান থেকে আমরা কিছু কমন নিতে পারি, হ্যাঁ বি কমন নিতে পারি, বি কমন নিলে হয় 2a মাইনাস সি আলফা বাই সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার আমরা কিন্তু চাইলে এখানে, আচ্ছা ঠিক আছে আমরা এরকমই রেখে দিই, সমস্যা নেই, পরে এটাকে ভাঙবো, সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার থাক। লাস্টেরটাতে মনে হচ্ছে যে 2b কমন যায়, 2b লাস্টেরটায় কমন যায়, 2b যদি লাস্টেরটাতে কমন নিই লাস্টেরটা আসবে 2a মাইনাস সি আসবে। তাহলে আমরা মোটামুটি একই রকম রাখলাম। সবার নিশ্চয়ই মনে আছে আমরা কি করে থাকি, আশা করি আমাদের মনে আছে। আমরা এখান থেকে অনুপাতগুলো ভেঙে দিব, কীরকম, প্রথম অনুপাত সমান দ্বিতীয় অনুপাত, আবার দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত। আমরা আগের দিন এই কাজটা করেছিলাম। তাহলে আমরা লিখি যে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে, এবং পরে লিখব দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে। আমরা জানি যদি আমরা প্রথমটার সাথে তৃতীয়টা নেই তাহলেও ম্যাথ হবে, কিন্তু একটু বড় হয়ে যাবে। দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে, একমাত্র প্রথম আর দ্বিতীয় এবং দ্বিতীয় আর তৃতীয় নিলে ম্যাথটা সহজে মিলবে। তাহলে প্রথমটা মানে আলফা স্কোয়ার বাই বি ইন্টু 2a মাইনাস সি, দ্বিতীয়টা মানে হচ্ছে আলফা বাই সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। এটা ছিল প্রথম ও দ্বিতীয় অনুপাত। আমরা এটা শেষ করে নিই আগে। দেখো সবাই, উভয় পক্ষ থেকে আলফা কেটে দিই, আলফা বাই বি ইন্টু 2a মাইনাস সি ইকুয়াল, আলফা কেটে দিলে এখানে 1 থাকে, সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। বুঝতে পেরেছ কি না? এই যে এই আলফার সাথে এই আলফা স্কোয়ার কেটে দিলে এদিকে একটা আলফা থাকে, আলফার সাথে আলফা স্কোয়ার কাটলে এদিকে একটা আলফা থাকে, আর ডান দিকে আলফা কেটে যায় তাই 1 থাকে। নিচের মান যা ছিল নিচের মান তাই আছে।
এখান থেকে যদি আমরা এই আলফার মানটা বের করার চেষ্টা করি, তাহলে আলফার মানটা হবে আলফা সমান সমান নিচের এই মানটা আর গুণন হয়ে উপরে চলে যাবে, তাহলে উপরে থাকবে বি ইন্টু 2a মাইনাস সি, নিচে থাকবে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। ওকে, আমরা দেখি এবার দ্বিতীয় ও তৃতীয় অনুপাত। দেখতেই পাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় অনুপাত, এটা হচ্ছে তৃতীয় অনুপাত। তার মানে দ্বিতীয় হচ্ছে আলফা বাই সি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার আর ইকুয়াল তৃতীয় হচ্ছে এটা 1 বাই 2b ইন্টু 2a মাইনাস সি। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় ও তৃতীয় অনুপাত, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। সমান করার পর এখন তো আর কাটাকাটির কিছু নাই, সরাসরি আলফা সমান সমান আলফার মান যদি বের করতে চাই, নিচের মানটা আর গুণন হয়ে এদিকে উপরে চলে যাবে, নিচের মানটা আর গুণন হয়ে ডান দিকে উপরে চলে গেল, নিচে যেটা ছিল এটাই থাকলো। আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা আলফার মানটা বের করলাম। দেখো সবাই, এটাও আলফার মান এবং এটাও কিন্তু আলফার মান। আমরা আগের দিন এই সম্পর্কে বলেছিলাম যে যেহেতু এটারও বামপক্ষ আলফা, এটারও বামপক্ষ আলফা, তাহলে অবশ্যই বামপক্ষ যেহেতু সমান, অতএব ডান পক্ষ সমান হবে। আবার অন্যভাবে বলা যায় এটাও আলফার মান, এটাও আলফার মান, অতএব এই দুইটা মান সমান হবে। তাহলে আমরা বলতে পারতেছি যেহেতু বামপক্ষ এবং বামপক্ষ সমান, অতএব নিশ্চয়ই ডান পক্ষ সমান হবে। তাহলে আমরা এখন পরের লাইনে সরাসরি লিখে ফেলবো যে সুতরাং, আমরা পরের লাইনে সরাসরি লিখব যে সুতরাং, দেখো সবাই আমরা লিখতেছি সুতরাং। সুতরাং মানে এতক্ষণ যা করলাম সেখান থেকে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে এই মানটা আর এই মানটা পরস্পর সমান। তার মানে প্রথম মান বি ইন্টু 2a মাইনাস সি, নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সমান সমান এই যে এই মানটা সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, নিচে হবে 2b ইন্টু 2a মাইনাস সি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মানটা সমান সমান এই মানটা। এখন আমাদেরকে ক্যালকুলেশন কন্টিনিউ করতে হবে। ক্যালকুলেশন কন্টিনিউ একটু হয়তো বড় হবে, তবে আমাদেরকে ধৈর্য ধরে করতে হবে। দেখো, যদি আমরা আর গুণন করে দেই, তাহলে দেখো এই যে 2b ইন্টু বি, আর গুণন করলে 2b ইন্টু বি, এটা হয় 2b স্কোয়ার। আবার দেখো 2a মাইনাস সি ইন্টু 2a মাইনাস সি, নিশ্চয়ই 2a মাইনাস সি হোল স্কোয়ার হবে। দেখো এটা যদি আর গুণন করে দিই, তাহলে এটাও সি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটাও সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, তাহলে দুইটা কিন্তু ডাবল আছে। সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার কিন্তু ডাবল আছে, ডাবল থাকা মানে কি তার হোল স্কোয়ার। আমরা বুঝতে পারলাম যে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার একটা, সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার দুইটা যদি গুণ হয়ে যায় নিশ্চয়ই তার স্কোয়ার হয়ে যাবে। এখন যদি আমরা বাকি অংশে 2b স্কোয়ার ঠিক থাকলো, 2a মাইনাস সি, একটা কাজ করতে পারি আমরা। কাজটা হচ্ছে কি বলি যে এই পজিশনে আমরা 2a মাইনাস সি না রেখে সি মাইনাস 2a করে দিতে পারি। কীরকম দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে একটা মাইনাস কমন নিলাম। যদি 2a মাইনাস সি থেকে একটা মাইনাস কমন নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এটা উল্টে যাবে, 2a মাইনাস সি হয়ে যাবে সি মাইনাস 2a। এটা মাইনাস কমন দিলে সাধারণত উল্টে যায়। আমরা কি করলাম, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে সি এর আগে মাইনাস ছিল, মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 2 এর আগে প্লাস ছিল, 2 এর আগে মাইনাস হয়ে গেল। মাইনাস কমন দিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। হোল স্কোয়ার কিন্তু ছিল, হোল স্কোয়ার কিন্তু ঠিকই আছে। আমরা যে মাইনাসটা কমন নিয়েছি এটা কিন্তু হোল স্কোয়ারের ভিতরে কমন নিয়েছি। হোল স্কোয়ার কিন্তু সবার উপরে অবশ্যই আছে, হোল স্কোয়ারটা উপরে আছে, আমরা কমন নিয়েছি হোল স্কোয়ারের ভিতরে। ডান দিকে দেখো, ডান দিকে আমরা সি স্কোয়ার তো ঠিকই আছে, মাইনাস এই যে 4a স্কোয়ার, এটা কি চাইলে লিখতে পারি 2a হোল স্কোয়ার লিখতে পারি চাইলে। দেখতে পাচ্ছি হোল স্কোয়ার কিন্তু উপরে ঠিকই আছে, 4a স্কোয়ারকে একটু 2a হোল স্কোয়ার দিয়ে লেখা যায়, কেননা 2a হোল স্কোয়ার মানেই 4a স্কোয়ার। আমরা জানি যদি মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে ওই মাইনাসটা প্লাস হয়ে যায়। দেখো এই মাইনাসের উপরে স্কোয়ার আছে,
তাহলে যদি মাইনাসের উপরে স্কোয়ার থাকে নিশ্চয়ই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসটা যদি প্লাস হয়ে যায় এটা নিশ্চয়ই এরকম হোল স্কোয়ার থাকবে। আমরা বুঝতে পারলাম যে মাইনাসের উপরে স্কোয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেল, কিন্তু হোল স্কোয়ার কিন্তু ঠিকই থাকলো। ডান দিকে দেখো, ডান দিকে কি হয়, ডান দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা এটাকে চিন্তা করি a স্কোয়ার, এটাকে চিন্তা করি a স্কোয়ার, এটাকে চিন্তা করি b স্কোয়ার। তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র সবাই জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এটা বুঝতে পারলাম এটা আসলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, c স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার, c প্লাস 2a, c মাইনাস 2a। এই যে উপরে যে হোল স্কোয়ারটা ছিল, উপরের হোল স্কোয়ার কিন্তু উপরেই থাকলো, উপরের এই হোল স্কোয়ারটা উপরেই থাকলো। এখন তুমি সব কিছুকে বাম পাশে নিয়ে আসো। তার আগে ডান দিকের হোল স্কোয়ারটা আমরা একটু ভেঙে দিই। দেখো ডান দিকে যদি এই হোল স্কোয়ারটা দিয়ে দিই সবার সাথে, তাহলে c প্লাস 2 এর সাথেও একটা হোল স্কোয়ার হবে, আবার c মাইনাস 2a, c মাইনাস 2 এর সাথেও একটা হোল স্কোয়ার হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হোল স্কোয়ারটা প্রথমটার সাথেও হলো, হোল স্কোয়ারটা পরেরটার সাথেও হলো। এবার তুমি ডান দিকে যত মান আছে সমস্ত মানকে বাম পাশে নিয়ে আসো। ডান দিকে সমস্ত মানকে তুমি যদি বাম পাশে নিয়ে আসো নিশ্চয়ই সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে ডান দিকে সমস্ত মানকে তুমি বাম দিকে নিয়ে আসলা আর ডান পাশে 0 হয়ে গেল, আর ডান দিকের মান বামে আসলে নিশ্চয়ই মাইনাস হয়ে যায় আর ডানে 0 থাকলো। এখানে অনেকে ভাবতে পারো যে দেখো এই c মাইনাস 2 হোল স্কোয়ার, c মাইনাস 2 হোল স্কোয়ার তো উভয় পাশেই ছিল, তো আমরা তো চাইলে এটা কেটে দিতে পারতাম উভয় পক্ষ হতে। কেটে দিলে সমস্যা যেটা হতো, দেখো কেটে দিলে আমাদের কি থাকতো, 2b স্কোয়ার সমান c প্লাস 2 হোল স্কোয়ার। যদি আমরা এই মানটা আর এই মানটা উভয় পক্ষ থেকে কেটে দিতাম তাহলে আমাদের বাকি থাকতো 2b স্কোয়ার সমান c প্লাস 2 হোল স্কোয়ার। দেখো আমাদের প্রমাণে আছে 2b স্কোয়ার সমান c প্লাস 2 হোল স্কোয়ার, আমাদের প্রমাণে আছে। তাহলে আমাদের একটা প্রমাণ মিলে যেত, কিন্তু এই যে অপর যে প্রমাণটা আছে 2a সমান c, এটা কিন্তু আর আসতো না। যেহেতু আমাদেরকে দুইটা জিনিস প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং আমরা কাউকে কাটতে পারবো না। যদি কাউকে কেটে দিই তাহলে একটা প্রমাণ আসবে আর একটা প্রমাণ আসবে না, এই জন্য আমরা ওখানে কাটাকাটি করলাম না। তাহলে আমরা উভয় পক্ষ থেকে এই মানটা কাটাকাটি না করে বরঞ্চ তাদেরকে বামে মাইনাস করে নিয়ে আসলাম। নিয়ে এবার আমরা এদেরকে কমন নিই, যেহেতু এই মানটা সব জায়গাতে আছে এই মানটা আমরা কমন নিতে পারি। আমরা যদি এখন এই মানটা কমন নিই, দেখো c মাইনাস 2a হোল স্কোয়ার কমন নিলাম। যখনই c মাইনাস 2 হোল স্কোয়ার কমন নিলাম তখন প্রথমে কি থাকে, প্রথমে থাকে অনলি 2b স্কোয়ার মাইনাস পরে কি থাকে c প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে কি থাকে এবং পরে কি থাকে। আমরা দেখতে পাচ্ছি c মাইনাস 2 হোল স্কোয়ার, c মাইনাস 2 হোল স্কোয়ার উভয় জায়গা থেকে আমরা কমন নিয়ে নিলাম। নিলে প্রথমে এটা পড়ে থাকে আর পরে এই যে এটা পড়ে থাকে। এখন নিশ্চয়ই আমরা লিখতে পারি যে হয় অথবা, হয় প্রথমটা 0 অথবা পরেরটা 0। আমরা জানি হয় অথবা, হয় প্রথমটা 0 অথবা পরেরটা 0। যদি আমরা সাইড চেঞ্জ করি, দেখো এই যে হোল স্কোয়ারটা ডান দিকে গেলে 0-র সাথে যে সে ভ্যানিশ হয়ে যাবে। হোল স্কোয়ার ডান দিকে যে 0-র সাথে ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ আসলে কি করা হয়েছে, আসলে উভয় পক্ষে রুট করা হয়েছে। বাম দিকে রুট করলে স্কোয়ার চলে যাবে আর ডান দিকে 0-কে রুট করলে 0ই হবে। আলটিমেটলি আসলে এই জাতীয় হোল স্কোয়ার সবই 0-র সাথে কিন্তু এমনিতেই 0 হয়ে যায়। আর আরও অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আমি খুব সংক্ষেপে বলে দিলাম। তাহলে এই হোল স্কোয়ারটা ডান দিকে 0-র সাথে ভ্যানিশ হয়ে গেল। যদি সাইড চেঞ্জ করে দিই c সমান 2a হয়ে যাবে। আবার যদি এখান থেকে আমরা সাইডটা চেঞ্জ করি 2b স্কোয়ার সমান সমান c প্লাস 2a হোল স্কোয়ার, সাইডটা চেঞ্জ করলে এরকম কিছু হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2a সমান c লেখাই যায়, আর এখান থেকেও দেখতে পাচ্ছি যে পরের মানটা আগে লেখা যায়,
হোল স্কোয়ারের মানগুলো একটু আগে পরে করাই যায়। এই যে c+2 এ যে কথা 2a+c একই কথা, পরের মানটা আগে লিখলাম, আগের মানটা পরে লিখলাম। তাহলে আমরা ফাইনালি বলতে পারি ফাইনালি 2a সমান c অথবা 2a প্লাস c হোল স্কোয়ার সমান 2b স্কোয়ার। এটাই কিন্তু আমাদের প্রমাণে ছিল। তাহলে তারা আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাস লেকচার 10 এবং লেকচার 11 এই দুইটা ক্লাস অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এবং আগের দিন আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, লেকচার 10-এ আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, ওই হোমওয়ার্কগুলি অবশ্যই ভালো করে করবে। তো আমরা বহুপদী সমীকরণের মধ্যে আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ নিয়ে মেইনলি আলোচনা করেছি। বহুপদী সমীকরণে আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে মেইনলি আলোচনা করেছি। তো আমাদের দ্বিঘাত সমীকরণের আলোচনা আজকে শেষ হলো। দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা আজকে শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব ত্রিঘাত সমীকরণ নিয়ে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব ত্রিঘাত সমীকরণ নিয়ে। তো শিক্ষার্থীরা, সামনে ঈদের বন্ধ, তো সবাইকে ঈদ মোবারক। আর ঈদের পরে আমরা শুরু করব ত্রিঘাত সমীকরণ। ঈদের বন্ধের পরে আমরা ত্রিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।